আমি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আমি আজকে অনলাইন ক্লাসে ষষ্ঠ ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় আলোচনা করব। আমাদের নবম অধ্যায় আছে আলো। এর আগে আমরা সবাই সুস্থ আমরা আমাদেরকে সুস্বাগত। আমরা আশা করি আমাদের অনলাইন ক্লাস আর যদি প্রতিদিন না দেখো তাহলে কিন্তু করতে হবে। আমাদের সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষা মোতাবেক আমরা আগামী 17 তারিখ সেই মোতাবেক প্রস্তুতি নাও আর এই অনলাইন ক্লাসটি নিয়মিত আলোচনা করবো। তো আজকে আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর আলো। তো আলো ঘটনার ভিতরে তোমরা যে জিনিসটা এই অধ্যায় পড়ে শিখবে তার ভিতরে এই অধ্যায় শেষে আমরা আলোর সঞ্চালন ব্যাখ্যা করতে হবে। আলোর সঞ্চালন ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরে হলো কিভাবে আমরা দেখি বা আমাদের দেখাটা কিভাবে আমরা দেখি প্রকৃতি সেই ব্যাপারটা ধারণা নিতে পারবো। আলোর প্রতিফলন ও শোষণ, আলোর প্রতিফলন এবং শোষণ সম্পর্কে আমরা বলতে পারবো। আলোর প্রতিফলন ও শোষণ সম্পর্কে পুরোপুরি ধারণা আমরা নিতে পারবে। তারপরে আমাদের চারপাশে প্রতিনিয়ত যে ঘটনাগুলি ঘটে এই ঘটনার মধ্যে আমাদের এই আলোর প্রতিফলন বা আলোর ঘটনা থেকে কী সংশ্লিষ্টতা আছে তা আমরা দেখতে পাবো। তাহলে আমরা শুরু করে তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। পরবর্তীতে তোমরা যেটা না বুঝবো সেটা আমাদেরকে স্কুল যখন করবে তখন প্রতিবেদনটা করবে তখন আমাদেরকে এই সম্বন্ধে বলবে, আমরা তখন তারা বিস্তারিত বলবো। তো তোমরা এখন খেয়াল করতে আমরা যেটা বলছিলাম আলো সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো। আলোর সঞ্চালনটা কি, অর্থাৎ আলো কিভাবে চলাচল করে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আলোর চলাচলকে আচ্ছা এরকম আমরা বলি আলো কি? আলো হলো এক প্রকারের শক্তি। আলো হলো এক প্রকারের শক্তি বা এক ধরনের শক্তি। তো আলোর কাজ করার সমর্থ আছে, তাই আলো শক্তি কাজ করার সমর্থ। এই জন্য আলো এক প্রকার শক্তি, আলো কাজ করার সমর্থ আছে, তাই আলো শক্তি। তাহলে অত্যন্ত এটা খুব দ্রুত চলে। কিরকম দ্রুত চলে? অত্যন্ত দ্রুত চলে, যেটা আমরা সবাই অত্যন্ত দ্রুতগতিতে চলার কারণে আমরা সবাই সেটা অনুভব করতে পারি না। কিন্তু অত্যন্ত দ্রুত চলে। আমাদের সূর্য থেকে পৃথিবীতে প্রতি সেকেন্ডে 1 আলো চলে আসে। এই যে দ্রুত গতি, এটা হলো গতি। আর আলোর দ্রুত অর্থাৎ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে এটা চলাচল করে। এই গতিতে তুমি চলতে পারলে 1 সেকেন্ডে তুমি 4 থেকে 7 বার করতে পারবে। তো খেয়াল করো, তাহলে এই সেকেন্ড এই গতিতে যদি মানুষ চলতে পারতো তাহলে 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার পরিভ্রমণ করা যেত। তাহলে তো বোঝা যায় যে কত দ্রুত গতিতে আলো চলে। তা এই অধ্যায়ে আমরা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোনো কিছু আলোর চেয়ে বেশি দিকে চলতে পারে না। তাই আমরা বলে দিতে পারি আলো দ্রুত গতিতে চলে এবং পৃথিবীতে আলো গতির চেয়ে আর কোনো গতি আমরা লক্ষ্য করতে পারি না। ঠিক আছে? তাহলে তোমরা খেয়াল করো আলো কিভাবে চলে সেই সম্বন্ধে আমরা একটা মোটামুটি ধারণা করবো। তাহলে আমরা প্রথম বুঝি আলো প্রতি সেকেন্ডে কত? 3 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রমণ করে আলো। কিন্তু এই আলো কিভাবে চলে তা আমরা দেখি। এখন তোমরা খেয়াল করো, এগুলো দেখে বেশিরভাগ আমরা নিচের চিত্র আছে আমাদের বই পাঠ্যবই, এই চিত্রগুলো দেওয়া আছে, দুইটা বোর্ড দেওয়া আছে, সেই চিত্র করছি এবং সেগুলো যে সোজা সেই সোজা চিত্রগুলো যখন আমরা টাকায় তখন আমরা দেখতে পাই আরো সোজা চলে এবং দ্রুত গতিতে চলে। তো সোজা যদি না হয় অর্থাৎ সরল যদি না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে গতিপথে বাধা এসে। তাই আমরা খেয়াল করি একটি এই ব্যাপারে একটি পরীক্ষা করে আমরা দেখতে পারি। পরীক্ষাটা কি আমরা খেয়াল করি, একটি মোমবাতি জ্বালিয়ে কতগুলো বোর্ড পিছনে পিছনে সাজিয়ে রাখি, মোমবাতিকে একটি টেবিল করে রাখি এবং
সরল পথে বা সোজা পথে চলে। তাহলে আমরা কি বুঝলাম? আলো কিভাবে চলে? আলো সঞ্চালন, আলো সাধারণত সরল পথে বা সোজা পথে চলে। তোমরা এই ব্যাপারে তুমি খেয়াল করবে, আমরা বইতে আরো বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেই পাঠ্যগুলো অনুসরণ করো, সেখান থেকে এটা আরো ভালো হবে। এরপরে আছে আমরা কিভাবে দেখতে পাই। আচ্ছা, আমরা কিভাবে দেখতে পাই সেটা তোমরা আমাদের এই ব্যাখ্যাটা সুন্দরভাবে দেখো। আমরা রাতের বেলা অন্ধকার করে কোনো কিছু দেখতে পাই না, তোমরা সবাই জানো রাতের বেলা অন্ধকার করে কোনো কিছু দেখতে পাই না, বা যেখানে কোনো আলো নেই সেখানে কিছু দেখতে পাই না। এখানে একটি জ্বলন্ত মোমবাতি যখন জ্বালায় বা একটা জ্বলন্ত বাল্ব জ্বালায় তাহলে সেটাকে আমরা দেখতে পাই। বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, বলে বাল্বকে আমরা দেখতে পাই। খেয়াল করো, বাল্ব থেকে আলো গিয়ে টিউবের উপরে পড়ছে, বল থেকে আলো আমাদের চোখে এসে পড়ছে, তাই বলতে আমরা দেখতে পাই। অর্থাৎ একটা আলো বলের উপর পড়লো, টিউবের উপরে পড়লাম, এবং বলের উপরে যে আলোটা আসবে সেই আলোটা আমাদের চোখে পড়ে এবং আমরা তখন দেখতে পাই। অর্থাৎ এখানে আমরা যেটা লক্ষ্য করি, চোখের স্পর্শ হলে আমরা দেখতে পাই। তখন থেকে প্রতিফলন করবো, অর্থাৎ এই আলো থেকে কি আসে? প্রতিফলন। অর্থাৎ তখন থেকে যে আলোটা প্রতিফলন করে আমাদের আসে, তখন আমরা এই আলোটা দেখতে পাই। তাহলে আমরা খেয়াল করি আলো কিভাবে করে, কিভাবে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? অর্থাৎ কোনো দৈর্ঘ্যের উপরে যখন কোনো আলো পড়ে, সেই দৈর্ঘ্য থেকে আলোটা যখন আমাকে আমাদের চোখে পড়ে, তখন আমরা এর প্রতিফলন করি, আর এই প্রতিফলনের জন্য আমরা দেখতে পাই। অর্থাৎ সূর্য, তারা, জোনাকি, পোকা, মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি এদেরকে বলা হয় উজ্জ্বল বস্তু। কোনো বস্তু নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলন করে, এদেরকে বলা হয় অনুজ্জ্বল। অর্থাৎ যেগুলি আলো নেই সেগুলিকে যদি যেই দৈর্ঘ্যগুলো আলো নেই সেগুলি হচ্ছে অনুজ্জ্বল বস্তু। সেই অনুজ্জ্বল বস্তুর উপরে যদি কোনো আলো পড়ে, সেই আলোটা যখন প্রতিফলন হয়, অর্থাৎ প্রতিফলন আমাদের যখন প্রতিফলন করে এবং প্রতিফলন ঘটে, তখন সেই বস্তুগুলো আমরা দেখতে পাই। এখানে আমরা লক্ষ্য করি কোনো কোনো বস্তুতে আলো পড়ে, আমরা খেয়াল করি কোনো কোনো বস্তু নিজের কোনো আলো নাই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, এদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। অর্থাৎ কোনো কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না, বস্তুটি তখন আলো শোষণ করে নেয়। সব বস্তু তাই দেখতে আলো দেখা যায়। অর্থাৎ কোনো বস্তু আমরা, অর্থাৎ যেটা কোনো বস্তু আলো পড়ে, সেই আলোটা যদি আমাদের প্রতিফলিত ভিতরে যদি শোষণ না করে, প্রতিফলিত হয়ে আমাদের দিকে চলে আসে, আমাদের চোখে আসে, তখন সেই বস্তু দেখতে পাই। আবার কোনো কোনো বস্তু আছে সেই বস্তুর আলো পড়ার পরে ওই বস্তুটার ভিতরে যে আলোটা চলে যায়, অর্থাৎ এটা শোষণ করে, শোষণ করার প্রেক্ষিতে ওইটার থেকে বা প্রতিফলিত হয়ে আমাদের দিকে আসে না, বিদায় আমরা সেই বস্তুটা দেখতে পাই। এখানে এই ধরনের বস্তু, এই সকল বস্তুটা দেখতে আলো দেখা যায়, অর্থাৎ আমরা এটা কালো বস্তু হিসেবে দেখতে পাই। এটা যেমন চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলে তাই দেখতে পাই। খেয়াল করো, আবার খেয়াল করো কথাটা কি, কোনো বস্তুর উপরে যখন আলো পড়ে, সেই বস্তুটা যদি শোষণ না করে, সেই আলোটা এসে অর্থাৎ প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা ওই বস্তুটা দেখতে পাই। আমরা একটা জিনিস জানবো যে আমাদের চোখ থেকে যদি কোনো আলো কোনো বস্তুর উপরে পড়ে, সেই বস্তুটা কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ আমরা কোনো বস্তুর উপরে প্রতিফলিত হয়ে যেই আলোটা আমাদের চোখে পড়ে, তখন ওই বস্তুটা ক্লিয়ার তোমরা? আচ্ছা, এরপর আমরা খেয়াল করি আলোর প্রতিফলন ও শোষণ। আলোর প্রতিফলন ও শোষণ, এখানে আমরা খেয়াল করি দুইটি ছবি। আলোর বিষয়ে কোনো বস্তু আলো পড়ে যদি তা ফিরে আসে, বাধা পেয়ে যদি ফিরে আসে, তাহলে তাকে প্রতিফলন বলে। কোনো বস্তু আলো সেই আলোটা যদি বাধা পেয়ে, অর্থাৎ পরবর্তী আলো পড়ে, সেই আলোটা ফিরে এসে, যদি ফিরে এসে দেখা যায় যে সেখান থেকে আলোটা আসছে, আলোটা আমাদের বিষয়ে প্রতিফলিত হয়ে বাধা পেয়েছে, আলোটা আমাদের ফিরে আসলে সেই বস্তুটাই আমাদের দেখতে পাই। তাহলে কিরকম যে কোনো বস্তুতে আলো পড়লে সেই আলোটা যদি প্রতিফলিত হয়ে বাধা পেয়ে আমাদের চোখের দিকে ফিরে আসে, তখন আমরা সেই বস্তুটা দেখতে পাই। তাহলে আর যদি কোনো বস্তুতে আলো পড়ে এবং সেই বস্তুটা যদি আলোটা শোষণ করে, অর্থাৎ এর ভিতরে যে আলো আছে সেই আলোটা যদি সেই তার ভিতরে চলে গেলে, তাহলে আমরা সেই আলোটা
দেখতে পাই না, আলো দেখা যায়, অর্থাৎ বস্তুটা আলো দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে, যদি কোনো বস্তু প্রতিফলিত হয়ে বা সে তার ছবিটা আমাদের সঙ্গে এসে পড়ে, তাহলে আমরা সেটাকে দেখতে পাই। আর যদি কোনো বস্তুতে কোনো আলো পড়ে, সেই আলো কিন্তু সে শোষণ করে নেয়, শোষণ করে নিলে সেই বস্তুটা আমরা দেখতে পাই না, বরং সেই বস্তুকে আলো দেখা যায়। তাহলে আমরা এখানে শোষণ এবং প্রতিফলন সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে আমরা খেয়াল করি এখানে যে বস্তু যত মসৃণ বা চকচকে তা কত বেশি আলো প্রতিফলিত করে, অর্থাৎ এই জিনিসটা তোমরা খেয়াল করো। সব সাথে যখন আয়নার উপর যেগুলো আলো পড়ে, তাহলে আমরা কি দেখি? আরেকটা আলো চোখে দেয়। সবাই আমরা লক্ষ্য করছি যে দেখি একটা আয়না অনেক সময়টা সে আয়নার উপরে সূর্যের আলোটা দিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাই, ঘরের ভিতরে দেখতে পাই, বাইরে দেখতে পাই। এই যে আমরা দেখতে পাই, এই দেখতে পাবো আলো প্রতিফলন যদি আমরা কোনো বস্তুকে আলো করে এবং সেটি মসৃণ বস্তু হয়, উজ্জ্বল চকচকে বস্তু হয়, তাহলে উজ্জ্বল চকচকে বস্তুর উপরে যখন আলো পড়ে তখন সেটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, আসার সাথে সাথে আমরা সেই বস্তুটি দেখতে পাই। তাহলে আমরা যদি ধারণা করি কোনো বস্তু, যে বস্তু যত মসৃণ তার চকচকে এবং তত আলো প্রতিফলিত করে বেশি, আর যে বস্তু যত অমসৃণ বা কম চকচকে তার কম আলো প্রতিফলন করে, অর্থাৎ অমসৃণ বা কম চকচকে বস্তুটি পৃষ্ঠে আলো প্রতিফলনের সাথে সাথে আমরা এই শ্রেণীতে আমাদের ব্যাপক আলোচনা নেই, আমরা যতটুকু আলোচনা আছে সেই সম্পর্কে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম। তোমরা বাকি কাজগুলো তোমরা বইয়ের মধ্যে দেখবা। দেখো এখানে কি কি দরকার। আমরা এই ক্ষেত্রে বিভিন্ন পদার্থ বা পৃষ্ঠের আলো প্রতিফলনের বিভিন্ন পদার্থের বিভিন্ন রকমের প্রতিফলন ঘটে, তা আমরা এখানে একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। একটি পরীক্ষা যদি আমরা দেখি, একটি আয়না, দর্পণ বা দর্পণ, এক ফটো কাঠ, একটা পাতলা কাগজ, একটি স্টিলের বা প্লাস্টিকের থাল, এখানে আমরা কি লক্ষ্য করি? আয়না ধরে জল প্রতিফলন ঘটে, তার উজ্জ্বলতা এবং তাড়াতাড়ি দেখতে পাই। পক্ষান্তরে একটি কাঠের উপরে যখন প্রতিফলন ঘটে, সেটা অমসৃণ, সেই কারণে সেখানে কিন্তু আমরা অতটা দ্রুত দেখতে পাই না। তাই আমরা খেয়াল করবো যে কখন আমরা খুব বেশি ভালো দেখতে পাই, যদি বস্তুটা উজ্জ্বল তকতকে চকচকে হয় এবং তার যদি প্রতিফলন হয়, তাহলে সেই বস্তুটা পক্ষান্তরে যে বস্তুটা অমসৃণ সেটা আমরা কম দেখতে পাই। একটা কাগজের উপরে যখন পড়ে সেটা যদি সেটা মসৃণ, সেটা কাঠের থেকে বেশি দেখা যাবে। আবার যদি একটু স্টিলের জিনিসের উপরে সেটা আরো বেশি মসৃণ তকতকে উজ্জ্বল আলো দান করে, যার কারণে আমরা সেই বস্তুটা খুব দ্রুত দেখতে পাই। তাই আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, যে কোনো বস্তু যেমন কাগজের পাতা, কাঠখণ্ড, স্টিলের এবং প্লাস্টিকের থালার উপর বর্ষার আলো যদি আমরা ফেলি, তাহলে প্রতিবার দেওয়ালে আলো প্রতিফলন দেখায়। কি দেখলে কাগজের উপরে, স্টিলের উপর থেকে খুব চকচকে দেখা যায়, আয়নার উপর খুব চকচকে দেখা যায় বা উজ্জ্বল দেখা যায়। পক্ষান্তরে কাঠের উপরে এবং কাগজের উপরে দিয়ে অত উজ্জ্বল দেখা যায় না, কারণ কাগজ কিছুটা আলো শোষণ করে, তার অমসৃণ করে সেখানে অত বেশি পরিমাণে আলো দেয় না, যার কারণে বস্তুটা আমরা অত সুন্দরভাবে দেখতে পাই না। তাহলে পরবর্তী দেখা করো দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, কিভাবে সেই নিয়মটা আমরা করবো। যেহেতু বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, এইটা যদি প্র্যাকটিক্যাল মাধ্যমে করা হয় তাহলে আরো সুন্দর করে তোমরা বুঝতে পারবে। আমরা যথাসময় যখন কাটে তখন তার মধ্যে গিয়ে বা প্রতিনিধিত্ব করে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করো। তাহলে খেয়াল করো সবাই। পরবর্তী প্রশ্ন, আমাদের চারপাশে বিভিন্ন বস্তুর উপরে আলোর প্রতিফলনের যে ঘটনাগুলো ঘটে তা আমরা এখানে লক্ষ্য করি। তাহলে আমাদের কি কি আমরা বলটি আচ্ছা খেয়াল করো, কোনো অভিনবের যে দর্পণের পরে তা বলা হয় আবর্তন কোণ, আবর্তনের সাথে যে কোণ দর্পণ থেকে প্রতিফলন হয় তাকে বলে প্রতিফলন কোণ। পরীক্ষা করে দেখা যায় যে আবর্তন কোণ সমান হয়ে থাকে, অর্থাৎ আবর্তন কোণ সমান হয়ে থাকে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে কিছু ঘটনা, আরো কিছু ঘটনা আমরা এখানে লক্ষ্য করি। আমাদের বলতে অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে আমরা দেখি সবাই সেখানে আমরা কি দেখি চুল কাটা শেষ হয়ে গেলে হেয়ার ড্রেসার বানানো আমাদের বেশি একটি আয়না দেখে আমাদেরকে প্রতিফলন দেখা, অর্থাৎ
সমতল দর্শন প্রয়োজন। আরও এসে প্রথম দর্পণ প্রফুল্লিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে, দ্বিতীয় দর্পণ থেকে আরও যখন প্রফুল্লিত আমাদের চোখে পড়ে তখন সে পৃথিবীর সরাসরি দেখা যায় না, তার কিছু দেখা যায় না, তা আমরা দেখতে পাই। সরাসরি দেখা যায় না, তা আমরা দেখতে পাই। অর্থাৎ টেলিস্কোপ তৈরি একটি সরু লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ভারী বা স্ক্রিন স্থাপন করা হয়। তখন দুটি টিউবের দেওয়ালের সাথে 45 ডিগ্রি করে স্থাপন করা হয় এবং এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে এবং 90 ডিগ্রি করে আলোর প্রতিফলনকে ঘটায়। এভাবে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয় থাকে। অর্থাৎ আমরা দূর থেকে ব্যবহার করি, যাতে আমরা কি করি, সেই টেলিস্কোপের মাধ্যমে খেলাটা আমাদের কাছ থেকে দেখার মতো সুযোগ পাই। তাই আমরা দেখা যায় যে অনেক সময় দূরবীন বা দূরবীনের দিকে আমরা খেলা দেখতে পারি। এই খেলা দেখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখনই খেলা দেখি তখন আমরা দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করি, আমরা কিসে আলো প্রতিফলনের মাধ্যমে এটা দেখি। ঠিক আছে, তাহলে তোমরা এই অধ্যায়ে আমরা যারা শিখলাম সে সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিই। দেখো, আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। 2 নম্বরে আলো সরলরেখা চলে বা সরল পথে চলে। 3 নম্বরে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে তাকে আলো প্রতিফলিত করে, প্রতিফলন করে। অর্থাৎ কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাকে শোষণ করে। আলো কোনো বস্তুতে পড়ে তা যদি ফিরে না আসে তাকে শোষণ করে, আলো যদি ফিরে আসে তাকে প্রতিফলন করে। এই দুই ব্যাপারটা কোনো আপাতন এবং প্রতিফলন সবসময় সমান হয়। এই ব্যাপারটা শিখি। সকল কৃষ্ণ থেকে আলো প্রতিফলিত হয়, সকল কৃষ্ণ থেকে আলো প্রতিফলিত হয়। তবে মসৃণ এবং পারিষ্কার অংশ থেকে আলো নিয়মিত প্রতিফলন ঘটে এবং দর্পণে সৃষ্ট বস্তু সমান আকৃতি ধরে থাকে। সমতল দর্পণে দৃষ্টি প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং প্রতিফলন দূরত্ব সমান হয়ে থাকে। অর্থাৎ এই কাজগুলো আমরা তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে এবং এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা যে অনুশীলনী আছে সেগুলি বাছাই করবে। সর্বশেষ কথা হলো যে আমরা যেগুলি পড়বো সেটা যেন সঠিক তদনুসারী এবং আমাদের এই অধ্যায়টা তোমরা তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা বাসা করো, করোনার সময় ধরে তোমরা নাকে মধ্যে কাপড় বন্ধ করবে এবং বাড়িতে এসে সবাই